সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে আমরা আওয়ামী লীগের 16.5 বছরে দেখেছি এক শ্রেণীর সাংবাদিকদের যে তৈলমর্দন, অয়েলিং, চাটুকারিতা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রিভিলেজ বিনিময়ে একই ধরনের চিত্র কি এই মুহূর্তে দেখা যাচ্ছে না? সেই ঘুরে ফিরে হয়তো পদ পদবিগুলো ঠিক আছে, শুধু মানুষের মুখগুলো পরিবর্তন হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাজীবী সাংবাদিকদের বদলে সেই দলীয় আনুগত্যশীল সাংবাদিকদের পদায়ন কিংবা নিয়োগ। আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও সেই এখন আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকদের একচ্ছত্র আধিপত্য ছিল, এখন আবার সেই ধরনের সাংবাদিক। আর ডক্টর ইউনূস সরকারের সময় বাদই দিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকারের 16.5 বছর এবং এখনকার যে সাংবাদিকতার ধরন, এক শ্রেণীর সাংবাদিকদের, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখন সংসদে তারা পরস্পরের বিরুদ্ধে মানে বাদ প্রতিবাদ করে, একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করে, কিন্তু দেখেন সংসদের বাইরে প্রত্যেকটা পেশাজীবী সংগঠন যেখানে আছে, এখানে জামাত বিএনপি মিলে একটা সংগঠন। এখন যে আপনার ইউনিয়ন যেটা আছে, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। এই প্রেস ক্লাব সামনে, প্রেস ক্লাবের সামনে নির্বাচন হয়, জামাত বিএনপি মিলে একটা ইউনিয়ন। মানে একটা এখানে আবার বিএনপির মধ্যে এখানে আবার দুই গ্রুপ হয়ে গেছে, একটা প্রকৃত বিএনপি আর একটা গুপ্ত বিএনপি, মানে ওটার মধ্যে জামাতের সঙ্গে মিশে একটা বিএনপি। তো আলটিমেটলি তো একই। তো আপনি যত যাই বলেন, আপনারা নিজেরা যতই বলেন যে আপনার দলীয় সাংবাদিক চান না, কিন্তু যখন আপনারা দলীয় বিবেচনায় একজন সাংবাদিককে পদায়ন করেন, সাংবাদিককে পুরস্কৃত করেন, সাংবাদিককে গুরুত্ব দেন, তখন কিন্তু আলটিমেটলি আপনারা দলীয় সাংবাদিকতাকেই একভাবে প্রমোট করেন। এটা তো চলছে। এটা আওয়ামী লীগ আমলে আরো বেশি ছিল, ন্যাক্কারজনক ছিল, এখনো সেটা একই জিনিস চলছে। এই সাংবাদিক কল্যাণ ফান্ড নামে কি একটা কি আছে, ওখানে আগে আব্দুল্লাহ ছিল, এখন বাসির জামাল। বসির জামাল এখন এই দুটা বিষয়। যেমন একটা কথা আপনি মনে করেন, হয়তো আপনি বলবেন এরা তো গত 17 বছর কি হয়েছে, বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে কেন? দলীয় কারণে বঞ্চিত হয়েছে। তারা বিএনপি লাইনে, জামাত লাইনে ছিল বলে বঞ্চিত হয়েছে। তাহলে এখন তাদের পুরস্কৃত করতে হবে। এখন আবার বঞ্চিত হবে কি? আওয়ামী মাইন্ডেড যারা আওয়ামী লীগের ওই গ্রুপিং এ ছিল, ওই কোটায় ছিল, এখন তারা বঞ্চিত হবে। আবার 2 দিন পরে চেঞ্জ যদি হয়, তখন আবার সেটাই মিউজিক্যাল চেয়ারের মতো আবার চেঞ্জ হবে। আমি তো বলি যে গত 17 বছরে এই এখন যারা খুব দাপটের সঙ্গে আছে, তারা এদেরকে দেখতাম প্রেস ক্লাবে, দেখতাম অমুক জায়গায় দেখতাম, এই বিড়ালের মতো মিউ 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 করতো, আর ছিল সিংহের মতো গর্জন করতো। এখন ওই ইকবাল সুবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ওই যারা নাকি বড় বড় যারা লিডার ছিলেন, সিংহ, সেই সিংহ এখন বিড়াল হইয়া অথবা ইঁদুর হইয়া গর্তে লুকিয়ে পড়ছে। এখন ওই আগের যারা বিড়াল ছিল তারা এখন সিংহ হয়ে গেছে। এই মিউজিক্যাল চেয়ার চড়ছে এখন। তো আগামীতেও একই জিনিস ঘটবে। এর মধ্যে আবার ওই বিড়াল যারা, তারা আবার বিভিন্ন সঙ্গে যোগাযোগ করতেছে, ম্যানেজ করার চেষ্টা করতেছে। যে ম্যানেজ করতে পারতেছে সে ক্ষমতায় থাকতেছে, যে পারতেছে না সে আউট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন আপনি, শীর্ষ পদগুলিতে, প্রত্যেকটা বলবো না, 80% মিডিয়া শীর্ষ পদগুলিতে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। কে আসছে? জামাত লাইনের লোক আসছে, অথবা বিএনপি লাইনের লোক আসছে, তাই না? এরাই তো আছে। কিন্তু এখন আবার বিএনপি ক্ষমতায় আসছে, এখন কিন্তু জামাত গুলো তারা বাদ দিচ্ছে না, জামাত রয়ে গেছে। জামাত যারা আছে, কেউ হয়তো গুপ্ত আকার আছে, কেউ প্রকাশ্য আকার আছে, মুখে বলে আমি বিএনপি, আসলে তারা জামাত। এটা আমরাও জানি, সবাই জানি। কে কার পারপাস সাফ করে বুঝতেছি তো আমরা। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলি এই সাংবাদিকদের নিয়ে তাদের এখানে বিএনপি লাইনের সাংবাদিক নিয়ে বসাচ্ছে, বসাই নিয়ে তারা এক ধরনের সিকিউরিটি খুঁজতেছে এবং সিকিউরিটি পাচ্ছে, সিকিউরিটি পাচ্ছে। কাজেই তারা যখন বলে, এগুলো আসলে ডিপেন্ড করে সরকার। সরকার যদি তার দলীয় সাংবাদিকদেরকে এরকম ভাবে পুরস্কৃত না করতো, তাহলে এটা আর থাকতো না। সরকার যদি বলতো সাংবাদিক নয়, শুধু মানে সাংবাদিকদের সমন্বয় তো গণমাধ্যম, আবার মানে গণমাধ্যমের তো একটি স্বতন্ত্র চরিত্র থাকার কথা, বৈশিষ্ট্য থাকার কথা, দলীয় আনুগত্য অনেক সাংবাদিক থাকতেই পারে। মানে আমরা আগে যেমন দেখেছি যে মানে সবই তল্পি বাহক নিউজ। এখন যেমন পত্রিকার শিরোনাম হচ্ছে, ফার্মগেট থেকে গাড়ি চালিয়ে এলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে অ্যাম্বুলেন্সকে জায়গায় করে দিলেন, প্রধানমন্ত্রী বিয়ের অনুষ্ঠানে গিয়ে নব দম্পতিকে স্বাগত জানিয়ে নিজের অনুষ্ঠান ছোট করলেন, প্রধানমন্ত্রী তার বহরের গাড়ি সংখ্যা কমিয়েছে। এই যে
নিউজের কি অভাব আসলে, এইগুলো শিরোনাম করতে হচ্ছে এখন বিভিন্ন গণমাধ্যমে। এবং আমরা দেখেছি সেই আহ মানে 24-5 আগস্টের আগ পর্যন্ত নানান ধরনের বিরক্তিকর নিউজ, যেমন শেখ হাসিনাকে নিয়ে কিংবা বঙ্গবন্ধুকে নিয়ে, এখন আবার সেই জাইমা রহমানকে নিয়ে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে নানান ধরনের তল্পি বাহক মার্কা রিপোর্টিং, এবং পত্রিকা খুললেই সবসময় কোনো না কোনো জায়গায় দেখা যাচ্ছে এগুলা। পরিবর্তনটা আসলে কি হয়েছে? না, তাহলে আওয়ামী লীগকে সবসময় কেন খারাপ বলতাম আমরা? এটা ঘটছে, এই যে ঘটছে, এটা কেন ঘটছে এটা আগে বোঝার চেষ্টা করেন। এরা হলো কি জানেন, এরা তো একভাবে অভ্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা মিডিয়া, আমাদের দেশের 95% মিডিয়া হলো কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আপনি যতগুলি দেখবেন সবারই এই সমস্ত মিডিয়া মালিকগুলির আলাদা ব্যবসা, এবং সেই ব্যবসাগুলিকে টিকিয়ে রাখার স্বার্থে তারা মিডিয়াটাকে ব্যবহার করে, একদম ক্লিয়ার। এবং তারা যে সরকারের অনুগত, ধরেন একজন ব্যবসায়ী আছেন, উনি যে সরকারকে কত ভালোবাসেন সেটা প্রমাণের জন্য ওনার মিডিয়াকে উনি ব্যবহার করেন। এবং তারপরে যখন সরকার পরিবর্তন হয়, তখন আবার নতুন সরকারের সঙ্গে যোগাযোগটা করার জন্য, রক্ষা করার জন্য আবার উনি ওই মিডিয়াটাকে ব্যবহার করেন। আমাদের মিডিয়াগুলো এভাবেই চলছে। এবং এটাই কারণ যে আপনি যত কিছুই বলেন, এখানে মালিক তার স্বার্থে মিডিয়াটাকে ব্যবহার করবে, এটাই নিয়ম আমাদের এখানে। তো এখন এখানে তারা কি করতেছে দেখেন, আগে সরকারের সঙ্গে এই যে আপনি জাইমা রহমানের কথা বলেন, জাইমা রহমানের বই পড়া কে লিখছেন বলেন আপনি? চ্যানেল আয়ের মালিক ঠাকুর সাহেব লেখছেন জাইমা রহমানের বই পড়া। আবার ওখানে শাহিদ সিরাজ সাহেব আছেন, শাহিদ সিরাজ এবং সাগর সাহেব, ওনারা কি শেখ হাসিনার খুব প্রিয় পাত্র ছিলেন না? ওনার সঙ্গে যারা কাজ, ওনারা বলবেন আমি সাংবাদিক হিসেবে ছিলাম, হ্যাঁ ছিলাম সাংবাদিক হিসেবে, সাংবাদিকের মতো আচরণ করেন। আপনি যে লিখেছেন জাইমা রহমানের বই পড়া, ওই লেখাটা আমি পড়লাম, এত নিম্ন মানের, নিম্ন রুচির লেখা আমি অনেকদিন পরে পড়লাম। মানে অন্য কেউ লিখলে আমি এক লাইন করে বাদ দিয়ে দিতাম, কিন্তু ওনারটা পড়ছি কারণ উনি এত বড় একজন আপনার মিডিয়া ব্যক্তিত্ব। এই দেখতেছিলাম যে আসলে একটা মানুষ কতটা ছাগলামি করতে পারে, কতটা ছাগলামি করতে পারে, এটা দেখার জন্য আমি পুরো লেখাটা পড়ছি। আপনার কি মনে হয় যদি জাইমা রহমান, জাইমা রহমানের মা, জাইমা রহমানের বাবা, জাইমা রহমানের ফ্যামিলি, এদের মধ্যে যদি মিনিমাম সেন্স থাকে, তাহলে এই লোকটাকে কি মিডিয়া ব্যক্তিত্ব ভাববেন নাকি মিডিয়া ক্লাউন ভাববেন? বলেন আপনি। তো এখন আগের আগের গভর্নমেন্ট হয়তো ক্লাউনের মধ্যে এই ক্লাউনকে তার পাশে রাখতো, লাগে তো। মনে করেন ওই আপনার দেখেন না আগে আকবরের রাষ্ট্রভায় সবসময় কিছু ক্লাউন ক্লাউন থাকতো, যখন তারা খুব কঠিন সমস্যায় পড়তেন তখন তারা হাস্যরসের মাধ্যমে অথবা নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে সবার মধ্যে পুরা সবার মধ্যে এক ধরনের মানসিক শান্তি তৈরির চেষ্টা করতেন ছাগলামির মাধ্যমে। কারণ উনি ক্লাউনের মতো আচরণ করতেছেন, প্রত্যেকটা মিডিয়া মালিক তাই করতেছেন, প্রত্যেকটা বড় বড় মিডিয়া মালিক তাই করতেছেন, কিন্তু নানা ভাবে তার পত্রিকার মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন যে আমরা কিন্তু আপনার সঙ্গে আছি, আপনি আমাদের দিকে তাকাই, আপনি আমাদের ব্যবসার কোনো হেল্প করেন না। তাহলে সাংবাদিকের কাজটা কি? কিছুই না। সাংবাদিকের কাজ হলো মালিকের লাঠিয়ালগিরি করা। মালিকের জমিদারের কিছু লাঠিয়াল ছিল না আগে, আগে কিন্তু জমিদারের লাঠিয়ালটা কি কাজ করতো, যে যখন নাকি বিরোধী পক্ষকে মাঝে মাঝে ওই লাঠিয়াল বাহিনী পাঠিয়ে পিটাইতো, আবার অন্যরা যাতে আমাকে পিটাইতে না পারে সেই জন্য আমার লাঠিয়াল বাহিনী আমার সামনে বর্ম হিসেবে খাড়াই দিত। এখনো তাই করে। কাজে এখানে আপনি কি আশা করবেন বলেন? কিছু আশা করতে পারবেন না। আমাদের সাংবাদিকতাটা এদের পিছনে মূলত সরকার দেয়। সরকার যদি ওই সমস্ত স্তুতিতে না ভুলতো, যেমন ধরেন জাইমা রহমানের বই পড়া প্রবন্ধ পড়া, ওই লেখাটা পড়া তারেক রহমান যদি সাগর সাহেবকে ফোন দিয়ে বলেন, সাগর ভাই আপনি যা করছেন অসাধারণ, আপনি আমাকে এত সুন্দর করে খেয়াল করছেন, আমার মেয়েকে আপনি এত ভালোবাসেন, আপনি মুগ্ধ হয়েছি, যদি এটা হয় তাহলে মনে করবেন আগামীকাল থেকে সবাই লেখা শুরু করে দিবে জাইমা আমাদের চুল কেমন, জাইমা আমাদের আরম্ভ হয়ে যাবে। আর যদি সরকার এটাকে এন্টারটেইন না করে, সরকার প্রধান যদি বলে না এটা আপনি করা ঠিক, অথবা এটা যদি বিরক্তি প্রকাশ করে, তাহলে কিন্তু এই প্রবণতা কমে যাবে।
এখন এটা চলছে কেন? সবাই মনে করতেছে এই সরকার বোধহয় এই হাসিনা সরকারের মতো কেউ চলবে, কারণ হাসিনা সরকারের 17 বছরের যে শিক্ষা, সেই শিক্ষা তারা এখনো, তারা শিখছে একটা জিনিসই, তেল মারা। এখন তারা এখানে তেল মারতেছে। এখন ডিপেন্ড করবে, মাত্র তো 2 মাস 3 মাস, ডিপেন্ড করবে এই সরকার তেল কতটুকু নেয় কি নেয় না তার উপর। যদি সরকার তেল নেওয়া শুরু করে, তাহলে মনে করবেন আগে যা হইতো আগামী তো তাই হবে। যদি সরকার তাহলে তেল সেই জায়গা না থেকে নেয়, প্রশ্ন, মানে এটা তো অনেকখানি এখনো অদৃশ্য, মানে আমরা যারা ভিতরে আছে তারা তো বুঝতে পারছি, বা গণমাধ্যমের বা পত্রিকার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেখে আমি বুঝতে পারছি। যেমন শেখ হাসিনার সরকারের সময় যে নিয়মিত সাংবাদিক সম্মেলন গুলো হতো, মানে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, সেখানে আমরা ওয়াইলিং গুলো খুব ভালোভাবে দেখেছি, কিভাবে হাত পাতলানো হচ্ছে, কিভাবে নতজানু হয়ে কথা বলছেন। তো শেখ হাসিনা তো এগুলো পছন্দ করতেন। তিনি যদিও থামিয়ে দিতেন যে প্রশ্ন করুন, আপনি বেশি বলছেন, এত প্রশংসা করেন না, কিন্তু উনি এনজয় করতেন, এটুকু আমরা বুঝতাম। এখন তো আর সেই সংবাদ সম্মেলন গুলো নেই, মানুষের চোখে হয়তো ওরকম ভাবে ধরা পড়ছে না। তারপরেও যেহেতু আপনি ভেতরে মানুষ, সংবাদ জগতের মানুষ, আপনার কি মনে হয় যে এখনো সেই মানে প্রধানমন্ত্রীর চারপাশে একইভাবে ক্লাউনরা রয়েছে? এটা এখনো আমি সেরকম খুব নমুনা যে খুব একটা দেখতে পেয়েছি তা নয়। খুব একটা দেখতে পেয়েছি এরকম আমার কাছে মনে হয় না। মানে আমি এরকম তার চারপাশে এখন তো আমি ওনার সেরকম কোনো ছবি দেখিনি যে উনি বসছেন, উনি বক্তব্য দিচ্ছেন, উনি প্রেস কনফারেন্স করতেছেন এবং সবাই তাকে স্তুতি করতেছে, তেল দিচ্ছে, এরকম এই জন্য বলছি, ছবি জোরে আমার দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, কিন্তু আসলে কি ক্লাউন কাছে বেস্ট তো হয়ে পড়েছেন না। কিনা? এটা তা না, এটা আমি ওটা মনে করি না। যেমন উনি অনেক সাংবাদিকদের ডাকছেন, ডেকে তার সঙ্গে কথা বলতেছেন, আমি এটাকে পজিটিভ মনে করি। আমি পজিটিভ মনে করি এই কারণে যে উনি হয়তো ওই সাংবাদিকের কাছ থেকে একটা চেহারা পেতে যাচ্ছেন, যে বাইরে আসলে কি হচ্ছে। সবসময় তো হয় কি এই পদগুলিতে যারা থাকেন, ওই চারপাশে কিছু লোকজন থাকে, কিন্তু সবসময় তারা সারাক্ষণ বোঝানোর চেষ্টা করেন যে না ভালো আছেন, আপনার মানুষ প্রশংসা করে, হ্যান করে ত্যান করে। তো এর বাইরে উনি কিছু ইন্ডিপেন্ডেন্ট অবজারভারের মতো কিছু কিছু সাংবাদিককে মনে করছেন এবং তাদেরকে ডেকে কথা বলছেন। এবং এখানে একটা জিনিস আমি বলি, এই যারা যাচ্ছেন তার কাছে বিভিন্ন যেমন আমি আর বলি, আপনার বলতে আমার নাই, এখন অনেকে জানেও বটে, আমিও যে গিয়েছিলাম ওনার আপনি, কাছে। আমাকে উনি গিয়েছিলাম, আমাকে উনি ইনভাইট করছিলেন একটা লাঞ্চের জন্য, আমি গিয়েছিলাম। এবং সেখানে আমার কাছ থেকে উনি কি শুনবেন? আমি এখন যা বলছি, যা ভাবছি, আমি তো তাই বলবো। আমার যদি কোনো ধান্দা থাকে, আমি সেই ধান্দাটা পূরণের চেষ্টা করবো। আমার যদি কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা থাকে, ওনার কাছে গেছি, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে গেছি, আমি সেটা পূরণের চেষ্টা করবো। এটা আমি যেভাবে করবো, উনি যদি সেন্সিবল হন, উনিও কিন্তু এই ঘটনার মাধ্যমে উনি আমাকে মাপতে পারবেন যে অবশ্যই। আমার কাছে যারা আসছে তারা আমার কাছে কি কি বক্তব্য নিয়ে আসছে। উনি তো সবাইকে দেখতেছেন, আমরা কিন্তু 5 জন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি না, বাট উনি কিন্তু 5 জন সাংবাদিককে ডাকতেছেন। তো উনি কিন্তু একজনের সঙ্গে একজনের পার্থক্যটা ওখানে বসেই বুঝতেছেন, এবং পাশাপাশি বুঝতেছেন যে কে আমার প্রশংসা করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার প্রশংসা কম করতেছে কোন ধান্দার কারণে, অথবা কে আমার সমালোচনা করতেছে, অথবা তিনি দেখাই দিচ্ছে কোন ধান্দার কারণে। এটা কিন্তু উনি বুঝবেন। এই 5 জনের মধ্যে যদি একজন লোকও থাকে, যে লোকটা ওনার সমস্যাগুলো এবং ওনার সম্পর্কে বাইরে উচ্চারিত নেগেটিভ কথাগুলো ওনার সামনে তুলে ধরেন, যদি একজনও থাকে, আমি মনে করি সেটাও নাও। কিন্তু যদি একসঙ্গে যখন সবাই নিয়ে বসে, তখন কিন্তু একজন থাকলেও একজন কথা বলার সাহস পায় না। কাজেই ওনার এই প্রক্রিয়াটা আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। এখন আপনি বলবেন হ্যাঁ তোমার রাখছে, তোমার তো পছন্দ হবোই, না না, সেটা না, সেটা না, সেটা অনেকে বলতে পারে, যারা ওইটা আশা করে বলতে আপনি পারে। বলতে জি। পারেন, আপনি না হুম, বললে হয়তো অন্য আপনার কোন এরকম দর্শক বলতে পারে, বাট বিষয়টা হুম, হুম। সেরকম না, সেরকম না। আমি পার্সোনালি ওনাকে বলবো, মানে কি বলেছি সেটা বাদ দেন, আমি এখন আমি অফিসিয়ালি বলতে চাচ্ছি আনুষ্ঠানিক ভাবে যে ওনার এই প্রক্রিয়াটা ভালো, আমি চাই এই প্রক্রিয়াটা চলমান থাকুক। এবং পাশাপাশি ওনাকে আমি একটা কথা বলবো, যে আপনার কাছে যাওয়ার পর যদি কেউ কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলেন যে আমাকে একটা এটা পাওয়া দেন, আমি এটা করতে চাই, আমার ওটা করে দেন, সেই লোককে আর দায়িত্ব নেই। যে লোক কিন্তু আপনাকে এর বিভ্রান্ত, মধ্যে কি, ওই লোকটা আপনার আশেপাশে আছে, ওই স্তুতি করার লোক আপনার আশেপাশে আছে। কিন্তু বাইরের লোকটাই কেন স্তুতি শোনার দরকার নাই। সে আপনাকে প্রবলেম গুলো ধরাই দিতে পারবে, দেখাই দিতে পারবে, এবং তারা কি ভাবছে সেই ভাবনাটা যখন আপনাকে ইনফর্ম করতে পারবে, সেটা হবে আপনার উপকার।
কিন্তু এর মধ্যে কি অন্য কোনো না। উদ্দেশ্য আছে সাংবাদিক মাসুদ কামাল? যেমন আরো দু একজনকে ডাকা হয়েছে, তাদের কাউকে কাউকে বলা হয়েছে যে আপনি জানেন আমিও জানি, আমি নাম মেনশন করছি না, আহ চিঠি দেওয়া হয়েছে তাকে, সিনিয়র মোস্ট জার্নালিস্ট, চিঠি দেওয়া হয়েছে, অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রীর কথা বলছি। তো প্রধানমন্ত্রী চিঠিটা যখন হস্তান্তর করা হলো তার প্রেস সেক্রেটারির মাধ্যমে, তো প্রেস সেক্রেটারি আবার তাকে বলছেন যে এটা একটু পাবলিক করেন ভাই, আপনি এটা হুম। ফেসবুকে দিয়ে দিন। এই যে কথা বললেন, এই কথাটার উদ্দেশ্য আসলে কি? মানে আমরা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে আপনি যদি বললেন সাংবাদিকদের, যারা প্রকৃত সাংবাদিক তাদেরকে আজকের প্রধানমন্ত্রী মূল্যায়ন করার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন। আবার আরেকটা হতে পারে কেউ কেউ বলেন যে না, এগুলো করে তিনি দেখাচ্ছেন যে আসলে আমি কতটা সাংবাদিক বান্ধব। এই যে যে পাবলিক করতে বললেন প্রধানমন্ত্রী চিঠিটা, যে যে চিঠিটি আরেকজন সাংবাদিক দেওয়া হয়েছে, পাবলিক করতে বলার কারণটি কি? এটা পুরো প্রেস উইং এর ব্যাপার। ওরা প্রেস উইং কি মনে করে এটা করতে বলছেন, এটা আমি বলতে পারবো না। এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝেছেন। কিন্তু আমার কাছে এই পাবলিক করতে বলাটা প্রেস উইং এর কাছ থেকে, এটা আমার কাছে খুব একটা মানে বুদ্ধিমত্তা সম্পন্ন আবেদন মনে হয় নাই। কারণ আমি পাবলিক করবো কি করবো না সেটা আমার ব্যাপার। আমি পাবলিক করতে চাই কি না চাই সেটা আমার ব্যাপার। হুম, হুম। কিন্তু যখন প্রেসিডেন্ট থেকে নিজের থেকে বলা হয় আপনি পাবলিক করে, তখন বোঝা যায় যে এর মাধ্যমে এক ধরনের মানে ইনডাইরেক্ট আপনার এক ধরনের প্রচার হয়তো ওনারা চাচ্ছেন। আমি ওনাকে তেল মারতে চাই নাই ভাই। এটা আমি যে কথাটা বলছি এটা উনিও শুনতেছেন। না, সেটা উনিও আপনাকে শুনতেছেন। যারা আমরা আমি চিনি তারা তো ভালো সবাই হয়তো জানেন যে আপনি আমি হয়তো কতটুকু ওনার দু মারতে একটা পারেন। ভালো কাজের প্রশংসা করছি, এবং যে কাজগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে সেগুলো ওনাকে আমি শুনাইছি। এবং আমার কথা আমার মনে হয়েছে, ওনাকে যেন বলছি যে আপনি এটা করছেন, তখন বলছে এরকম হচ্ছে নাকি। আমি বলছি হ্যাঁ হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে ওই জিনিসটা উনি জানলেন। উনি যদি জানলেন হয়তো উনি জানতেন না। তো এরকম হতেই পারে। তো আমি মনে করি এই ট্যাকটিকটা ভালো, আমার কাছে এটা পছন্দ হয়েছিল এই ট্যাকটিক। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, ছোট করে আলোচনা করে মানে এই বিষয়টি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়ে শেষ করব। সেটা হচ্ছে যে হামে এ পর্যন্ত সরকার ঘোষিত বা স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত 4 শতাধিক শিশু মৃত্যু হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই মৃত্যুর সংখ্যাটি আরো বেশি, 3 গুণ 4 গুণও হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই সংকটে আমরা পড়লাম, কেন মহামারীর পর্যায়ে পৌঁছাচ্ছে? কিন্তু এর জন্য যারা অভিযুক্ত, যারা দায়ী, খোদ ইউনিসেফ থেকে দায়ী করা হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে, ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। কেন তাদের বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকদের পক্ষ থেকে নানান ধরনের দাবি উত্থাপিত হচ্ছে একেবারে নিরপেক্ষতা জায়গা থেকে এই অমানবিক কাজের, সেখানে সরকারের পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শুধুমাত্র সংবাদ সম্মেলন দেখলাম গত পরশুদিন, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সচিব হয়তো বলেছেন তদন্ত করা হবে, কিন্তু তিনি আবার জুড়ে দিয়েছেন এটি আসলে আওয়ামী লীগ সরকারের সময় সঠিকভাবে মানে করোনাকালীন যেই নিয়ন্ত্রণগুলো ছিল সেই কারণে টিকা দান কর্মসূচিগুলো ঠিকমতো পরিচালিত হয়নি বিধায় এই অবস্থা। মানে এক অর্থে সরকারের পক্ষ থেকে অনেকখানি হাইড করা হচ্ছে যারা আসলে এর জন্য দায়ী ছিল, ডক্টর ইউনূস প্রশাসন। আপনি কি বলবেন এখানে? হলো হামের চিকিৎসাটা আপনারা একটু সিরিয়াসলি করেন। কার কারণে হয়েছে না হয়েছে সেটা তো বিচারে আনবেনি। কিন্তু যাদের হামটা হয়ে গেছে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এখানে হয় কি, হামটা গ্রামের মানুষ তো অতটা বোঝে না, তারা হয়তো একটু দেরিতে অথবা দেরি করে ফেলায়। কাজে হামের জন্য আসলে কি করতে হবে এটা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো উচিত সরকার। কিন্তু সরকার কিন্তু কিন্তু কিছুই করতেছে না। তারা তদন্ত কমিটিও করতেছে না, তদন্তের ব্যবস্থাও করতেছে না, ওই লোকগুলি তদন্তের আওতাও আনতেছে না। এবং এই হামের চিকিৎসাটা ব্যাপারে কিন্তু এত জোরদার করার চেষ্টা করছে। তারা এখন টিকা দিচ্ছে, কিন্তু এই টিকার ফল তো পাবে আর অনেক পরে। কিন্তু যে শিশুদের হাম হচ্ছে তাদেরকে কত দ্রুত এবং একটা সর্বোচ্চ চিকিৎসা দেওয়া যায় সেই ব্যবস্থাটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকার সেটা নিচ্ছে বলে আমার কাছে ভাই মনে হচ্ছে না। তাহলে বরং এবং গত তখন কয়েকদিন যে প্রশ্নটা খুব কমন হয়ে পড়েছে, সেই একই প্রশ্ন আপনাকে করছি। আপনি নিজেও বললেন কোনো উদ্যোগ নিচ্ছে না, কোনো দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কেন ডক্টর ইউনূস সরকার সহ বা তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি ইউনিসেফ থেকে অভিযোগ উত্থাপনের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
শুনেন, আমি যদি খুব ঠান্ডা মাথায় বলি, যদি মানে কমন সেন্স দিয়ে বলি, অত তদন্ত না করেও বলি, এটা বোঝাই যাচ্ছে এই কাজটা ডক্টর ইউনূস সরকারের আমলে হয়েছে। ওনাদের গাফলতির কারণে, ওনাদের বেশি বুঝার কারণে, অথবা ওনাদের মূর্খতার কারণে আমাদের আজকে এই শিশুদের মৃত্যুগুলি হচ্ছে। এবং এটাকে ইউনূস সাহেব কিছু মনেই করতেন না, তার প্রমাণ হলো ওই সরকারের কেউ কিন্তু এই শিশুদের মৃত্যু নিয়ে একটা কথা বলে নাই, কোনো শোক প্রকাশ করে নাই। ডক্টর ইউনূস সিএনএন এর মালিক মারা গেছে টেড টার্নার, তার উপলক্ষে বিশাল একটা সে স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, কিন্তু 300 বাচ্চা নিয়ে একটা কথা লেখে নাই। এই কারণে লেখে নাই, সে তো নিজেকে বাংলাদেশের মানুষই মনে করে না, কিন্তু মনে করে সে আমেরিকার মানুষ, তার বন্ধু হলো টেড টার্নার। আর এই ছোট ছোট বাচ্চা যেগুলি, এগুলি কীট পতঙ্গ, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। উনি নিজেকে বাংলাদেশের মানুষ আগেও মনে করতো না, এখনো মনে করি না। আমি তাকে মানুষই মনে করি না, ওটা দেখতে কিন্তু মানুষের মতো, সরকারের ওটা সরকারের মানুষ পক্ষ থেকে না। কোনো সরকারের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মানে আইন আছে, কানুন আছে, উদ্যোগও ইচ্ছা করলে নিতে পারে, কিন্তু নেওয়া হচ্ছে না কেন সেগুলো সরকারের পক্ষ থেকে? এটা সেই নেওয়া প্রশ্নটা হচ্ছে এখন না কেন মানুষের আমি মুখ বলবো, থেকে। যদি শেষ পর্যন্ত নেওয়া না হয়, তাহলে এই সরকারকে নিয়ে আমরা সমালোচনা করবো। আমি মনে করি নেওয়া জরুরি, খুব জরুরি নেওয়া। ওই স্বাস্থ্য সচিব যেটা বলতেছে যে এটা আগের আমলে, ভাই তোমার দায়িত্ব আগের আমল আর পরের আমল ঠিক করা। তুমি তো সচিব হচ্ছে এখন ভাই, আওয়ামী লীগ আমলে প্রমোশন পাও নাই। এই যে স্বাস্থ্য সচিব যিনি আছেন, উনি আওয়ামী লীগ, এই সচিব কি এই 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগ আমলে সে প্রমোশন পায় নাই? আওয়ামী লীগ আমলে আপনি তো বলছেন আওয়ামী লীগ আমলে দলীয়করণ হয়েছে, নিজেকে আওয়ামী লীগ হিসেবে পরিচয় না দিলে সে এই পর্যন্ত আসতে পারছে? এইগুলি সব হলো বহুরূপী, সব হলো গুপ্ত। আজকে বিএনপি সরকারের পতন হোক, এই সচিব বলবে আমি তো বিএনপি করছি ভয়ে, চাকরি ভয়ে। আমরা সবসময় সাধারণত রাজনীতি নিয়ে কথা বলি নানা রকম, আপনি যেহেতু নদী রক্ষা কমিশনের সঙ্গে আছেন, আমরা এরকম প্রাকৃতিক নানা বিষয় নিয়েও কথা বলি। আজকে একটা একটু ভিন্ন বিষয় দিয়ে আমাদের আলোচনা একটু শুরু করতে চাই। এবং এই বিষয়টা হচ্ছে একটু অর্থনৈতিক বিষয়, কিন্তু এর সামাজিক প্রভাবটা ব্যাপক। সেটা হলো যে 5টা ব্যাংকে, ইসলামী ব্যাংকে একীভূত করা হয়েছে, নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকে মানে প্রায় 75 লক্ষ আপনার গ্রাহক আছে। এই বিশাল গ্রাহকের সবার টাকা কিন্তু এই 5 ব্যাংক আটকে দিয়েছে। আটকে দিয়েছে বললাম এই কারণে, যার যত টাকা ছিল এই ব্যাংকে, তারা কিন্তু টাকাগুলো তাদের চাহিদা অনুযায়ী তুলতে পারছে না। অনেকে তাদের জীবনের সমস্ত সঞ্চয় এখানে রেখেছিল এবং এখান থেকে এফডিআর করে এখান থেকে যে মুনাফা পেত সেটা দিয়ে তারা চলত। এখন তারা মুনাফার টাকাটা পাচ্ছে না। হঠাৎ করে বলা হচ্ছে যে পূর্ববর্তী 1 বছরের মুনাফা দেওয়া হবে না। আবার ব্যাংকে মানুষ টাকা রাখে একটা আস্থা নিয়ে, যে আমার যখন বিপদ হবে তখন টাকাটা ব্যাংকের থেকে পেয়ে যাবো। সেই আস্থাটারও কিন্তু একটা মৃত্যু ঘটছে। ব্যাংক যখন, বাংলাদেশে ব্যাংকিং সিস্টেম যখন চালু হয়, একটা ব্যাংক যখন চালু করে, তখন তো সরকার আসলে জনগণের এবং ব্যাংকের মাঝখানে গ্যারান্টার হিসেবে থাকে, যে আমার টাকা সে দেবে, আমার টাকা নিয়ে সে মেরে দিবে না, আমি আমার টাকা চাওয়া মাত্র পাবো। এর তো গ্যারান্টার তো সরকার। তো এখানে কি সরকারের কোনো দায়িত্ব নেই? আজকে দেখলাম রাজশাহীতে এই 5 ব্যাংকের লোকেরা এখানে রাস্তায় তারা মানববন্ধন করেছে, প্ল্যাকার্ড নিয়ে। অনেকের জীবনের সমস্ত সঞ্চয় এখানে, অনেক পরিবারকে আমি চিনি যায় নাকি এখান থেকে যে মুনাফাটা পেত সেই টাকা দিয়ে তাদের সংসার চলত, তার টাকা তুলতে পারছে না। ব্যাংকে গেলে ব্যাংকের লোক কথা বলছে না, পালিয়ে বেড়াচ্ছে। কেন? এটার হাত থেকে আমাদের মানে এটা কার দায়িত্ব? সরকারের কি এটা দেখার কিছু নাই? কেন এমন ঘটলো? আপনি কি জানেন কিছু বিষয়গুলো? না, এটা এত একটা আমাদের জাতীয় যে কটা সমস্যা আছে তার ভিতরে আমি মনে করি যে ব্যাংকের উপরে আস্থাহীনতা এটা একটা অন্যতম সমস্যা। তবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কখনোই খুব ভালো ছিল না। তার একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংক দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এতগুলি ব্যাংক, 56টার মতো ব্যাংক, এই এত ব্যাংকের প্রয়োজনীয়তা ছিল না, যার ফলে
ব্যাংকগুলি নিজেদের মধ্যে কম্পিটিশন করে ফান্ড জোগাড় করছে এবং সেই সব লোনও দিচ্ছে আপনি যাতে টাকা ফেরত আসে। এট দ্য সেম টাইম আপনার রাজনৈতিক চাপেও আপনার দিচ্ছে। তবে এই রুগ্ন ব্যাংকিং সিস্টেমটার উপরে একটা মরণাঘাত করে গেছেন এই আগের যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিলেন আহসান মনসুর সাহেব। উনি একদিন বললেন যে কয়েকটা ব্যাংকের নাম নিয়ে যে এই ব্যাংকগুলি সহসাই দেউলিয়া হয়ে যাবে, এ ধরনের একটা কথা বললেন। আমার এক আত্মীয় আছে, উনি একটা ব্যাংকে, এই 5টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে চাকরি করেন। উনি সেদিনকে বলতেছিলেন যে আমরা ব্যাংকে গেছি, আমরা তো খবর দেখি নাই, দেখি বহু কাস্টমার তারা সবাই টাকা উঠাচ্ছে, কেউ টাকা জমা দিচ্ছে না। এই 1.5 দিনের মধ্যে আমাদের যে ব্যাংকে যে টাকা ছিল যা কিছু সব কিছু চলে গেল। পরে জানলাম যে এই বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর উনি বলছেন যে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এখন এইরকম দায়িত্বহীন কথা কোনো একটা সেন্ট্রাল ব্যাংকার কি বলতে পারে কিনা? এইখানে ব্যাংক রান বলে যে কথাটা আছে তাই হয়েছে। সবাই তাদের যে প্রথম দিকে সবাই তার সঞ্চয় উঠাই নিয়ে চলে গেছে, জমা ছিল। যারা পারে নাই তারা তো আটকে গেছে। এবং এই ব্যাংকগুলির উপরে তো এতদিন ওই আস্থা ছিল না, এখনো নাই, যেখানে আমি টাকা জমা রাখলে এই টাকা আমি ফেরত পাবো কিনা। সরকারও কিন্তু এগিয়ে আসতেছে না। যেখানে এই শিডিউল ব্যাংক এগুলি তো দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, এই যে গ্রাহকদের স্বার্থ রক্ষা করার দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এবং এইখানে তো এই ব্যাংকগুলি কিছু টাকা জমা রাখে এই হিসেবে, সিকিউরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংকে। এইখানে বাংলাদেশ ব্যাংকও খুব একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে না। 5টা ব্যাংককে এক করে দিছে। শূন্যের সাথে 5টা শূন্য যোগ হলে, একটা শূন্যর সাথে 4টা শূন্য যোগ হলে তো একটা শূন্যই হয়। এই ব্যাংকগুলির কোনো ক্রেডিবিলিটি নাই। আমি এখন এই কথাগুলি বলতেছি এই না যে আমি বাংলাদেশ ব্যাংকের কেউ, যে আমার কথায় খুব একটা গুরুত্ব আছে, আমরা একজন অবজারভার হিসেবে বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, একটা ব্যাংকের কথা শুনলাম, একজন পদস্থ কর্মকর্তাই বললেন যে নাম আর নিচ্ছি না ব্যাংকের, যে তাদের 79% যে লোন দিছে নন পারফর্মিং লোন, এটা থেকে কোনো ইন্টারেস্ট আসতেছে না। এবং উনি বললেন যে এই টাকা আমরা কোনোদিন ফেরত পাবো না, এই টাকা ফেরত আসবে না। তার মানে হচ্ছে কি, যে ব্যাংকটা তো চিরকালের জন্য পঙ্গু হয়ে গেছে। যে ব্যাংকের 79% লোন নন পারফর্মিং, তার তো আপনার টার্মিনাল ডিজিজ ক্যান্সার হয়ে গেছে। এই জন্য যে শুধুমাত্র যে আমরা দায়ী করি রাজনীতিবিদদের, ব্যাংকের যারা কর্মচারী, উচ্চ লেভেলের কর্মচারী, তাদের কি কোনো দায়িত্বই নাই? আমরা তো জানি যে তারাও ঘুষ টুস খায় লোনগুলি দিছে। এই যে ব্যাপক হারে লোন দিছে, লোন দেওয়ার পেছনে এই কর্মচারীদেরও তো একটা আছে, দায় দায়িত্ব আছে। সেই সব কর্মচারীদেরকে আমি মনে করি ফায়ার করে দেওয়া উচিত। তাদেরকে এই যে বলছে না যে কত 2000 না কত স্টাফ ফায়ার করবে, বেছে বেছে যারা ওই লোন দিছে, যে লোনগুলি মানে ব্যাড লোন হয়ে গেছে, তাতে যারা জড়িত আছে সে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরা বুঝতে পারে যে ব্যাড লোন মানে ঘুষ খায়া লোন দিলে, লোন স্যাংশন করলে যে লেভেলেরই থাকুক না কেন, সব লেভেলেরই তো ইনভলভমেন্ট থাকে। যে লোকটা যে প্রপার্টিটা দেখে আসে, যেটা কোলাটারাল, সে ঘুষ খায় না? খায় তো। এই যে 5টা ব্যাংক নিয়ে আলোচনা করলাম, এদের যে লক্ষ লক্ষ শ্রমিক গ্রাহক যারা আছে, এখন তাদের সমস্যার সমাধানটার জন্য আপনার প্রস্তাব? আমি মনে করি কি গভর্নমেন্টের এখানে টাকা দেয়া দরকার। তা না হলে যদি ব্যাংকিং সেক্টরের উপরে মানুষের আস্থা না থাকে, তাহলে ইকোনমি সবসময় একটা রুগ্ন ইকোনমি থেকে যাবে। আসলে মানুষের যে সঞ্চয়, সেটা তো ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে ইনভেস্ট করে, এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম ওগুলিকে আবার শিল্প কলকারখানা উদ্যোক্তার কাছে ইনভেস্ট করে। এইভাবেই তো ব্যাংক চলে, এইভাবেই যে ইকোনমিটা চাঙ্গা হয়। এখন যদি মানুষজন ভাবে যে আমি ব্যাংকে টাকা রাখবো, সেই টাকা ফেরত পাবো না। আপনি দেখেন, আমি সেদিনকে ভিডিও দেখতেছিলাম, এক ভদ্র মহিলা, তার 2 কোটি টাকা জমা আছে একটা ব্যাংকে। সে 5,000 টাকার জন্য, তাকে 5,000 টাকার বেশি সে নিতে পারবে না। তার মানে হলো কি, তাও কি সকালে যায় বিকালে দেয়। এখানে গভর্নমেন্টের যদি তারা ইনভেস্টমেন্ট চায়, তারা যদি ইকোনমিকে স্ট্রং করতে চায়, তাহলে গভর্নমেন্ট টাকা ছাপাই হোক,
যেভাবেই হোক এই ব্যাংকের এই কাস্টমারদেরকে পার্সিয়ালি দিয়ে হলেও তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া উচিত যে আমরা তোমার সাথে আছি, আমরা টাকা দেব, সরকার টাকা দিবে, এইরকম যদি থাকে। আরেকটা কথা, যে বাংলাদেশ ব্যাংকের কঠিনভাবে এইসব ব্যাংকের উপর তদারকি করা উচিত, এবং যারা এরকম নন পারফর্মিং ব্যাড লোন দিছে যেসব স্টাফ, তাদেরকে আপনার শুদ্ধি অভিযান করে চাকরিচ্যুত করে দেওয়া উচিত। তাহলে অন্য যারা থাকবে তারা তখন এই ঘুষ খাইয়া, দুর্নীতি করা বা অবহেলা করা লোন দিবে না। এটা হইতেছে। একটা কথা আপনাকে আমি বলি, এই যে আপনি বললেন যে এদের সবারই একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এই 5 ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকদের যে সংকট, আমার তো মনে হয় যে এই সংকটের পেছনে মূলত দায়ী হলো ওই সময় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন তিনি। তো তাকে কি কিছু বলা হবে না? তাকে তো আপনি দেখেন যে কোনো আইনে পড়ে না, কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে যে ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার উনি যোগ্য ছিলেন না। আপনি যদি অন্যান্য সেন্ট্রাল ব্যাংকারদের কথা চিন্তা করেন, সারা পৃথিবীর না হোক উন্নত দেশের ব্যাংকিং সিস্টেমে যারা সেন্ট্রাল ব্যাংকার, তারা এই ধরনের মুখ ফসকায়া এই ধরনের কথা বলতে পারে না, বলার কোনো উপায় নাই। কারণ উনি যখন বলে যে ব্যাংকের দেউলিয়া হয়ে যাবে, সেইখানে টাকা কে রাখবে? যারা খবর পাইছে তারা টাকা উঠে নিয়ে গেছে, যারা ওই খবরটা পায় নাই, দেরিতে পাইছে, তারা আর উঠাতে পারে নাই। এই জন্য উনি সরাসরি ওনাকে, আমি কেন, অনেকেই সরাসরি ওনাকে দায়ী করে। তবে ব্যাংকিং সেক্টরের যে সকল সমস্যা যে উনি সৃষ্টি করছে তা তো না, সৃষ্টি হয়েছে তো আরো আগে। আপনার যে এই যে লোন, হাজার হাজার কোটি টাকা যে লোন দেওয়া হয়েছে, এরা দিছে কারা? এই লোনগুলি কারা দিছে? তাদেরকে আইডেন্টিফাই করা যায় তো। এক একটা বড় লোনের পেছনে তো আপনার বহু কর্মচারীর সিগনেচার থাকে। বলে কারোর উপর থেকে শুনছে, তুমি শুনছো কেন? তুমি যেখানে মনে করেন 5 বিঘা জমি আছে, ভ্যালু আছে 1 কোটি টাকা, তুমি সেখানে 10 কোটি টাকা লিখে আনছো কেন? নিশ্চয়ই তুমি উৎকর্ষের বিনিময়ে, টাকার বিনিময়ে করছো, অন্যান্য সুযোগের বিনিময়ে করছো। তাদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার। আর যদি না করে থাকো, নেগলিজেন্স হয়েছে, কেন এইগুলি এরকম? এটা তো চেইন। আপনার যে ব্যাংকের লোন নেয়, যে গেল আর এমডি তাকে একটা লোন দিয়ে দিল, তা তো না। লোন স্যাংশন হয়, বোর্ড মেম্বার যা কারা ছিল সে বোর্ড মেম্বারদেরকে ধরেন। আপনার যদি পানিশমেন্ট না দেওয়া হয়, তাহলে আপনি যত কিছুই বলেন সরকার ফাইন্যান্সিয়াল সেক্টরকে আপনার শক্তিশালী করতে পারবে না। অ্যাটলিস্ট এই রুগ্ন অবস্থা থেকে, এখন তো রুগ্ন অবস্থা যে দেশে ব্যাংকের মধ্যে। অন্য প্রসঙ্গে যাই, আমরা এই অর্থনৈতিক প্রসঙ্গের বাইরে আমরা একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। যে এক সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টা, যে বিরোধী দল এখন সংসদের বাইরে এসেও রাজপথে আন্দোলন করতে চায়, সরকারকে ফেলে দেওয়ার একবার দেখলাম, শুনলাম। কিন্তু মূল ইস্যুটা কি? মূল ইস্যুটা হলো আপনার জুলাই সনদ এবং সংবিধান সংশোধন। এবং এই জুলাই সনদ, সংবিধান সংশোধন কিভাবে করা হবে এটা নিয়ে বিএনপি বলতেছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আবার বিরোধী দল বলতেছে না এইভাবে পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে। আবার আজকে দেখলাম যে জামাতের একজন আইনজীবী আছে, শিশির মণি অ্যাডভোকেট, উনি বলতেছেন যে এই সংবিধান সংস্কারে নাকি সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে। এই জ্ঞানের ঘাটতি সরকারি দলে আছে, ওনাদের প্রচুর আছে। এখন এই যে বিষয়গুলো পরস্পরকে, এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে দেখেন, অথবা এই সমস্যা কত দূর যাবে বলে আপনি মনে করেন? শিবনীরের কথাটা খুব ইন্টারেস্টিং। জ্ঞানের মনে হয় ঘাটতি ছিল, তা না হইলে যখন একটা গণভোট করলো, যার উত্তর হয় বাইনারি, হয় হা কিংবা না, কিন্তু প্রশ্ন দেওয়া হয় 4টা, চারটারই কিন্তু হা হইতে পারে, না হইতে পারে। সেই গণভোট যে অ্যালাউ করছে এই সরকার, তৎকালীন বিএনপি বা রাজনীতিবিদরা, সেখানে তো জ্ঞানের ঘাটতি প্রমাণিত হয়। জ্ঞানীর ঘাটতি তো ওনারও জ্ঞানের ঘাটতি, যে সাধারণ লোকে যেটা বুঝছে। এবং আপনার প্রোগ্রামে তো আমরাই আলোচনা করছি, 4টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের একটা করে উত্তর হয় হা অথবা না। আপনি এই 4টে প্রশ্নের একটা হা চাচ্ছেন, একটা হা কিংবা একটা না চাচ্ছেন, কেমনে হয়? এটা একটা উদ্ভট, একটা বেকুবের মতো লোকেরা এই ধরনের এই একটা করতে পারে, এই মানে গণভোট করতে পারে, এই ধরনের প্রশ্ন ব্যালট করতে পারে। একটা বেকুব, এরা
একদল বেকুব বলবো, আর জ্ঞানের ঘাটতি সবারই আছে। জি, আরেকটা আর কথা যেটা আমি একটু মানে এই বিষয়ে কি আপনি আর কিছু বলতে চাচ্ছেন নাকি আমি বলবো? বলতে চাচ্ছিলাম যে জুলাই সনদের কথা আপনি বলছেন, জুলাই জুলাই সনদ। সনদ, জুলাই সনদ আমার কাছে যেটা মনে হয়, সব এদের আলোচনা এবং জুলাই সনদের যে আপনার যে ভিতরে যে 84টা দফা দেয়া আছে, 84টা দফা সব দেখে আমার কাছে মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই সনদ হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে 72-এর যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের চরিত্র, এগুলি সব বদল করে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র করার, তৈরি রাষ্ট্র সৃষ্টি করার একটা অপচেষ্টা হিসেবে আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে এরা বলে যে এই সংবিধান 72-এর সংবিধানে ই করে আপনার কি বলে ওই ফ্যাসিস্ট তৈরি হয় এই সংবিধানের মাধ্যমে। তা আমি তাদেরকে প্রশ্ন করি, আপনার এই 72-এর সংবিধানের, অরিজিনাল সংবিধানের কোন ধারাটা আছে যেটা ফ্যাসিজমকে বা এক্সট্রিমিজমকে কিংবা আপনার একনায়কত্বকে আপনার উৎসাহ দেয় তাদের ভিত্তি করে? একটা এই দেখান, অনুচ্ছেদ দেখান। আসল কথাটা হচ্ছে যে এরা বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম নিরপেক্ষ, ভাষা ভিত্তিক, আপনার সেকুলার একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, সেই রাষ্ট্রটাকেই এরা তছনছ করে দিতে চায় এই জুলাই সনদের নামে। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, আপনি বললেন যে জুলাই সনদটা হচ্ছে আপনার বিবেচনায় যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা, কিন্তু জুলাই সনদ তো প্রণয়নের যে মূল কারিগর তিনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক ডক্টর আলী রিয়াজ। তো উনি ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবেন কেন? ওনার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, বেশভূষা কোনটাই তো তার সঙ্গে যায় না। ইউনুস সাহেবের সাথেও তো যায় না, ইউনুস সাহেবের সাথেও তো যায় না। কিন্তু এদের এই যে জুলাই সনদ বলেন, এই যে সংস্কারের যে আন্দোলন, সংস্কারের যে উদ্যোগ, যে কার্যক্রম, এগুলি তো ছিল একটা মুখোশ। এটার মাধ্যমে ওনারা চাচ্ছিলেন যে এটা প্রলম্বিত হবে এবং জুলাই সনদ এই ধরনের একটা সৃষ্টি করে দিলে বিশাল একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং ওনারা এই শাসন করবে আগামী 5 বছর হোক, 7 বছর হোক। লং টার্ম প্ল্যান ছিল। সেই লং টার্ম প্ল্যানের একটা অংশ ছিল যে কনস্টিটিউশনকে আপনার যদি রিরাইট করতে হয়, যেটা আলী রিয়াজের ভাষায় পুনর্লিখন করতে হয়, তাহলে বহু বছর যাবে। এই বহু বছর আমাদের এই বৃদ্ধ মব সম্রাট, অর্থাৎ আজীবন উনি এই বাংলাদেশে এই মব সাম্রাজ্য চালু রাখতে চেয়েছিলেন। এটা ছিল একটা অপচেষ্টা। তো যাই হোক, রাজনীতিবিদদের প্রচন্ড প্রচেষ্টা, তারপরে যারা আপনারা মিডিয়াতে কথা বলেছেন, ই করেছেন, এর ফলে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন ইউনূস সাহেবের দিতে বাধ্য হয়েছে। তারপরে তো শেষ মুহূর্তেও উনি একটা চুক্তি করে থাকতে চাইছিলেন। এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা করছে ওনাদের ট্রেনিং শেষ হওয়ার 60 ঘন্টা আগে, এটার উদ্দেশ্য কি? এটা তো একটা চুক্তি, আমরা সবকিছু তো এগুলি জানিও না, জানতেও তো দেয় নাই। কিন্তু এই 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 চুক্তিটা নিয়ে আপনি কি লক্ষ্য করেছেন যে সরকারি এবং বিরোধী দল দুইটা পক্ষই একদম রহস্যজনক ভাবে একদম নিশ্চুপ, তারা কেউ কিছু বলছে না। জাতীয় সংসদের 300 জন সদস্য আছে আমাদের নির্বাচিত, যারা জনগণের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে পরিচয় দেন, আমরাও ভাবতে ভালোবাসি। সেই 300 সদস্যের মধ্যে মাত্র একজন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা ছাড়া এটা নিয়ে কেউ কোনো কথাই বললেন না। এটাকে আপনি কিভাবে দেখেন? কারণটা হচ্ছে যে এরা অনেকে বলে যে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছি বা বলবো, ভালো কথা। এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলো না কেন? কেন বলো না ঢাকা না ওয়াশিংটন? ঢাকা ঢাকা এখন বলো না কেন? তোমরা আমেরিকার সাথে ইউনূস সাহেব যে একটা চুক্তি করে গেছে, সেই চুক্তিটা প্রকাশ করতেও পারতেছ না, এবং চুক্তিতে বলা আছে যে প্লেন কিনতে হবে। 14টা প্লেন কিনে ফেললা তড়িঘড়ি করে, 43,000 কোটি টাকা। আপনার কি এই মুহূর্তে প্লেনের কি প্রচন্ড দরকার ছিল?
আপনার কি প্লেন না থাকলেই বা কি হইতো, প্যাসেঞ্জারকে যেতে পারতো না, বিমান তো চলতেই আছে, কিন্তু কিনতে বাধ্য হয়েছে। আপনার আরো কি কিনতে বাধ্য হবে? আমাদের যে ডিফেন্সের যে কি চুক্তি করে রাখছে এই সাহেব, আমরা তো জানি না। সুতরাং আমেরিকার সাথে টক্কা দেওয়ার মতো বাস্তব অবস্থা বিএনপিরও নাই, আপনার জামাতেরও নাই। এটা হচ্ছে